মানুষকে দেওয়ার মাধ্যমে কিভাবে প্রভাবিত করতে পারেন? এটা খুবই সহজ একটা ব্যাপার। যখন কারো দিকে তাকিয়ে মুচকি হাসি আমরা দেই, এটাও কিন্তু দেই। দ্য পাওয়ার অফ কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, এটা সাইকোলজিক্যালি একবার যখন কেউ ইয়েস বলে ফেলে, সে তখন পরের বার ভাবে আমি কিভাবে তাকে না বলি। এরকম একটা রিসার্চ কিন্তু আমরা পেয়েছি যে কোনো কিছু যদি আপনি বিক্রি করতে হয়, তাহলে ক্রেতার সামনে অন্তত ৭ বার নিয়ে যান। আর লেখক এখানে বলছেন যে ক্রেতা যখন কনফিউজড, তখন আপনি তাকে হেল্প করেন। আপনি বলেন, এটি আমাদের সর্বাধিক বিক্রিত পণ্য। আমরা যখন নিজেরা কখন কোনো কিছু শিওর হতে পারি না যে এই খাবারটি ভালো হবে কিনা বা এই প্রোডাক্টটি ভালো হবে কিনা, তখন আমরা চারিপাশে দেখি যে অন্য মানুষ অ্যাকচুয়ালি কি করেছে। একজন ব্যক্তি ১ বছরে ১৩,০০০-এর উপরে গাড়ি সেল করেছে। কিভাবে সে গাড়ি বিক্রি করলো? এর কারণ হলো, এবং শুধুমাত্র এই সেন্টেন্সটুকু জুড়ে দেবার কারণে সেলস ডাবল হয়ে গেছে। যদি কেউ আপনাকে প্রথম দর্শনে পছন্দ করে, তার কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এই বইটির ৭টি লেসন নিজেদের উপর অ্যাপ্লাই করুন, আপনার লাইফ সার্টেনলি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রকমারির বৈঠক এই আয়োজনে। আমি আছি কোচ কামরুল হাসান। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, খুবই অসাধারণ একটা বই, যেটির নাম ইনফ্লুয়েন্স। যেটির অর্থ হলো অন্যকে প্রভাবিত করা, পজিটিভ অর্থে। অর্থাৎ আমি কাউকে প্রভাবিত করতে চাই ভালো কাজের দিকে, ভালো সিদ্ধান্তের দিকে, ভালো গন্তব্যে। এটি কোনোভাবেই নেগেটিভ দিকে হওয়া যাবে না। আর যে বইটি লিখেছেন রবার্ট শিয়ালডিনি, এই যে পিএইচডি, উনি সাইকোলজিস্ট, কিন্তু উনি একজন একাডেমিশিয়ান, উনি প্র্যাকটিশনার সাইকোলজিস্ট না। উনি অধ্যাপনা করেন, উনি একাডেমিশিয়ান, উনি রিসার্চ করেন মানুষের বিহেভিয়ারের বিভিন্ন প্যাটার্ন নিয়ে। কিভাবে মানুষের বিহেভিয়ার দিয়ে অন্য মানুষকে প্রভাবিত করা যায়, অর্থাৎ ইনফ্লুয়েন্স করা যায়। এটা নিয়ে উনার বিশ্ববিখ্যাত বই ইনফ্লুয়েন্স, দি সাইকোলজি অফ পারসুয়েশন। মানুষকে কিভাবে পারসু করতে হয় প্রভাবিত করার জন্য, অর্থাৎ তার সাথে লেগে থাকতে হয়, তথ্য উপাত্ত দিয়ে সাইকোলজি ব্যবহার করে তাকে আমার সিদ্ধান্তের পক্ষে আনতে হবে। সেটিই হলো ইনফ্লুয়েন্স, দি সাইকোলজি অফ পারসুয়েশন। এবং খুবই ইন্টারেস্টিং, এই বইটি ৫ মিলিয়নের উপরে বিক্রি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, অরিজিনাল কপি। মোর দ্যান ৫ মিলিয়ন, অর্থাৎ ৫০ লক্ষের উপরে কপি বিক্রি হয়েছে। তো কি আছে এই বইতে? বেসিক্যালি রবার্ট শিয়ালডিনি, উনি এই বইতে কয়েকটা প্রিন্সিপাল নিয়ে কথা বলেছেন। সেই প্রিন্সিপালগুলি আমরা এখানে আলোচনা করব। মোটামুটি ৭টা প্রিন্সিপাল উনি ওনার বইতে আলোচনা করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি না বললেই নয়, আমি রবার্ট শিয়ালডিনির ট্রেনিং সেশন আমি আমেরিকা থেকে সরাসরি পেয়েছি। আমার সৌভাগ্য হয়েছিল, কোনো একটা কারণে আমি জন ম্যাক্সওয়েল সার্টিফিকেশন প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে রবার্ট শিয়ালডিনির এই বইটির উপরে উনি বিস্তারিত আলোচনা করেছেন। সো আমি উনার কাছ থেকে সরাসরি ফেস টু ফেস লেখকের কাছ থেকেই আলোচনা শোনার মতো সুযোগ পেয়েছি। প্রথম, নাম্বার 1 আউট অফ 7 প্রিন্সিপাল, উনি বলছেন যে রেসিপ্রোকেশন, রেসিপ্রসিটি বলছে, যেটির অর্থ হলো কাউকে কিছু দেওয়া। অর্থাৎ আপনি মানুষকে দেওয়ার মাধ্যমে কিভাবে প্রভাবিত করতে পারেন। এটা খুবই সহজ একটা ব্যাপার, এবং সেই দেওয়াটা নট নেসেসারিলি কোনো জিনিস দিয়ে হতে হবে। খুব সিম্পলেস্ট ফর্মে আমরা যদি চিন্তা করি, যে মুসলমান হিসেবে আমরা যখন কারোর দিকে তাকিয়ে মুচকি হাসি আমরা দেই, এটাও কিন্তু দেই। অর্থাৎ আমি তাকে হাসির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। সো ব্যাপারটা এতটুকু সিম্পল পর্যায়েও চিন্তা করা যেতে পারে। তার অর্থ হলো যে আমরা যখন কাউকে কোনো কিছু দিচ্ছি, তখন সেটা গ্রহণ করে এবং তার ভেতরে একটা অব্লিগেশন ফিল করে সে, যে আমি তো পেয়েছি, পরবর্তীতে কোনো সুযোগ পেলে অবশ্যই আমি তাকে যেকোনোভাবে এই দেওয়াটার প্রতিদান শেয়ার করতে চাই। কেননা মানুষের ভেতরে এটা হলো স্বভাবজাত প্রক্রিয়া। আপনি যখন কাউকে পজিটিভ এনার্জি দিবেন, ফর অ্যান এক্সাম্পল, আসসালামু আলাইকুম, এর প্রত্যুত্তর আমরা কি বলি? ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা বলি গুড মর্নিং, সবাই সেটা রিটার্নও করে। আমরা যখন বলি কেমন আছেন, অন্য পক্ষ থেকে আসে ভালো আছি। এই যে দেওয়ার সাথে একটা রিটার্নের সম্পর্ক কিন্তু একদম সাইকোলজিক্যালি জড়িত। সো মানুষ ভিতর থেকেই ফিল করে যে আসলে আমি যখন কোনো কিছু নিচ্ছি, তখন আমাকে কোনো কিছু দিতে হবে। একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে আপনি যখন কোনো রেস্টুরেন্টে যান, সাধারণত ভালো রেস্টুরেন্টে গেলে যেটা দেখা যায় যে রেস্টুরেন্টের পক্ষ থেকে একটা ড্রিংকস দেওয়া হয়, ওয়েলকাম ড্রিংকস বলে। অথবা ৫ স্টার হোটেলে যখন আপনি যাবেন থাকতে, আপনি যাওয়া মাত্রই আপনাকে একটা গ্লাস ড্রিংক
যে কোনো শরবত খুব সিম্পলি সেটা আপনাকে দিবে এবং রেস্টুরেন্টে খেতে গেলেও সাধারণত দেখা যায় যে বাদাম দিচ্ছে বা এরকম কোনো একটা ছোটখাটো খাবার দিচ্ছে। অথবা বড়, বড় মার্কেট প্লেসে যখন আপনি যাবেন দেখবেন যে শপিং মলের গেটে আপনাকে কোনো কিছু স্যাম্পল দিবে, প্রোডাক্ট স্যাম্পল দিবে। পারফিউমের ছোট্ট করে আপনাকে একটা স্যাম্পল দিবে অথবা আপনার কাছে লাগিয়ে দিবে এবং আপনি সেটা ফিল করবেন। আপনি যখন গ্রহণ করছেন, সেখান থেকেই কিন্তু কাস্টমারের ভেতরে অর্থাৎ যারা নিচ্ছে তাদের ভিতরে ওই জিনিসটি কেনার একটা সুপ্ত আগ্রহ জাগ্রত হয় এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব সারপ্রাইজিং বাট ভেরি লজিক্যাল। এখান থেকেই কিন্তু বিক্রির অনেক পরিমাণ বেড়ে যায়। বিকজ এই সাইকোলজির উপরে বেস করেই রেসিপ্রসিটি আপনি দেন আগে। তারপরে আপনি আশা করতে পারেন যে সেখান থেকে আপনার কিছু রিটার্ন আসবে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আপনি যখন দিবেন তখন আপনাকে খোলা মনে দিতে হবে। যেটি বলছেন যে আপনি দেওয়ার সময় যদি এই ভাবনা ধরেই দেন যে আমি দিচ্ছি পাবার জন্য, তাহলে ব্যাপারটা কিন্তু ফিজিওলজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে কিন্তু সেটা এক্সপ্রেশন এ বোঝা যাবে। সো এই ব্যাপারটাকে যদি আমরা খুব সুন্দরভাবে রেজাল্ট পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই শুধুমাত্র দেওয়ার জন্য দিতে হবে। আরেকটি এক্সাম্পল আমি দিতে পারি যে, যিনি লেখক এই বইতে দিয়েছেন যে, এথিওপিয়ার একটা এক্সাম্পল দিয়েছেন। এথিওপিয়া ১৯৮৫ সালে যখন তারা অনেক ট্রাবল এর ভিতর দিয়ে যাচ্ছিল, সেই সময়ে তারা মেক্সিকোকে এথিওপিয়ান রেড ক্রিসেন্ট এই বইতে যে এক্সাম্পলটা দিয়েছে $৫,০০০ মেক্সিকোর আর্থকুয়েক এর সময় তারা ডোনেশন দেয়। Whereas ১৯৮৫ সালে ইথিওপিয়া itself going through a lot of trouble, crisis সেই ক্রাইসিস এর ভিতরে কেন ইথিওপিয়া $৫,০০০ ১৯৮৫ সালে মেক্সিকোকে দিল? এর পেছনের কারণটা হলো ১৯৩৫ সালে যখন এথিওপিয়াকে আক্রমণ করে, ইনভেইড করে ইটালি, সেই সময় মেক্সিকো এথিওপিয়ার সাহায্যে এগিয়ে এসেছিল। সে ৫০ বছর পরে হলেও এথিওপিয়া ফিল করেছে, তার কষ্টের সময়ও তারা ফিল করেছে মেক্সিকোর পাশে দাঁড়ানো। তো এই ব্যাপারটি, এই এক্সাম্পলটি ওয়ান অফ দি মেনি এক্সাম্পলস যেখানে রবার্ট শিয়ালদিনি উল্লেখ করেছেন যে আসলে দ্য পাওয়ার অফ রেসিপ্রোসিটি, দ্য পাওয়ার অফ গিভিং। দ্য গিভিং কখনো বিফলে যায় না। কাউকে প্রভাবিত করার সেকেন্ড মোস্ট পাওয়ারফুল প্রিন্সিপাল অ্যাজ মেনশনড বাই রবার্ট শিয়ালদিনি সেটি হলো যে কমিটমেন্ট এবং কনসিস্টেন্সি। কমিটমেন্ট কথাটির অর্থ আমরা সবাই জানি। কেউ যখন আমাদেরকে বলে যে, "আমি এই কাজটি তোমার জন্য করব" অথবা "আমি এই পণ্যটি কিনব" অথবা "আমি তোমাকে সাপোর্ট করব।" এটাকে আমরা বলি পজিটিভ কমিটমেন্ট। সো লেখক যেটা বলছেন তার এই ফর্মুলাতে কেউ যখন একবার পজিটিভ কমিটমেন্ট করে, তখন তার কাছ থেকে সেকেন্ড টাইম পজিটিভ কমিটমেন্ট পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। বইতে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েছে লেখক। সেই এক্সাম্পলটি হলো যে, সে বাড়িওয়ালাদের ভিতরে সে একটা গবেষণা করেছে। গবেষণা করার সময় সে একটা প্ল্যাকার্ড লিখেছে। সেখানে লেখা ছিল, "ড্রাইভ কেয়ারফুলি।" কিন্তু যেটা লেখক করেছেন যে ড্রাইভ কেয়ারফুলি লেখাটাকে সুন্দর করে লেখেন নাই। উনি বলছেন আমি এটাকে আগলি করে লিখেছি। অর্থাৎ অসুন্দর করে লিখেছি। এবং প্রত্যেক বাড়িওয়ালাকে গিয়ে উনি অনুরোধ করেছেন যে আপনি এই লেখাটাকে, এই প্ল্যাকার্ডটাকে আপনার বাড়ির সামনে টাঙাবেন। ড্রাইভ কেয়ারফুলি। তো অ্যাজ এ রেজাল্ট অধিকাংশ বাড়িওয়ালা সেটাকে রিফিউজ করেছে যে না আমি এটা টাঙাতে পারব না, নিব না। তো লেখক এবার কিছুদিন পরে এই জায়গাটাতে রিপ্লেস করে ছোট্ট করে লিখলেন যে, "বি এ সেফ ড্রাইভার।" আপনি নিরাপদ ড্রাইভার হন। ইন্টারেস্টিংলি এবার অধিকাংশ বাড়িওয়ালাই সেটাকে গ্রহণ করল। দ্যাটস নট দ্য পয়েন্ট। লেখক যেটা বলছেন যে, আমি এবার ২ সপ্তাহ পরে আবার সেই বাড়িওয়ালাদের কাছে ফেরত গেলাম। ফেরত গিয়ে এবার বললাম, "এবার এই প্ল্যাকার্ডটা টাঙান।" যেখানে লেখা আছে ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ ওই যে আগলি এবং বড় করে। এখানে লেখক বলছেন 76% অফ দি হাউস ওনার তারা এইবার ড্রাইভ কেয়ারফুলি এই ব্যানারটাকে তাদের বাড়ির সামনে টাঙাতে রাজি হয়েছেন। whereas ফার্স্ট টাইম তারা সবাই রিফিউজ করেছিল। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। অর্থাৎ আমরা এটাকে যদি ব্যবহার করতে পারি, কোনো মানুষকে কোনো কিছুর জন্য অ্যাকসেপ্ট করানোর জন্য ছোট করে পজিটিভ ভাবে ১ম এ ইয়েস বলাতে পারি, তাহলে সেকেন্ড টাইম যদি আপনি কোনো ডিফিকাল্ট হোক বা কোনো বড় কোনো কাজে তাকে আপনি সাথে পেতে চান, তার হ্যাঁ শুনতে চান, ১ম বার যদি সে ইয়েস বলে, ২য় বার ইয়েস বলার সম্ভাবনা অর্থাৎ
75%-এর উপরে বেড়ে যায়। চিন্তা করে দেখেন যে দ্য পাওয়ার অফ কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, এটা সাইকোলজিক্যালি একবার যখন কেউ ইয়েস বলে ফেলে, সে তখন পরের বার ভাবে আমি কিভাবে তাকে না বলি। সো বাট এই ব্যাপারটাকে আমরা কিন্তু পজিটিভলি ব্যবহার করতে পারি। আমরা আমাদের দৈনন্দিন কাজে, আমাদের প্রোডাক্ট সেলস, আমাদের কমিটমেন্ট আদায় করার ক্ষেত্রে, অর্থাৎ ওই যে কাউকে দেওয়া এবং দেওয়া থেকে শুরু করে আমরা তার কাছ থেকে প্রোডাক্ট সেল পর্যন্ত নিয়ে যেতে পারি থ্রু অ্যাপ্লাইং দিস কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, এই ফর্মুলা ব্যবহার করে। থার্ড প্রিন্সিপাল যেটা লেখক বলছেন এই বইতে, সেটা হলো যে সোশ্যাল প্রুফ। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই জানি। আমরা সবাই দেখতে চাই কোনো কিছু কেনার আগে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে তার প্রেজেন্স আছে কি। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো লেখক এই সোশ্যাল মিডিয়ার কথা বলছেন না। উনি একটা এক্সাম্পল দিয়েছেন, যে এক্সাম্পলটা দিয়েছেন ওটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গেলে কি হয়? আমাদের সামনে একটা মেনু চার্ট আগিয়ে দেয়। লেখক বলছেন যে, যে সমস্ত মেনু চার্টের মেনুর ভেতরে লেখা থাকে আওয়ার মোস্ট ফেভারিট মেনু, অথবা মোস্ট ফেমাস মেনু, অথবা আমাদের সবচেয়ে বেশি চলে এই খাবারটি, সেখানে স্পেশাল একটা টিক মার্ক লেখা থাকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট যে লেখক বলছেন যে অধিকাংশ ক্রেতা তখন এই লেখাটার প্রতি বিশ্বাস করে বাইং ডিসিশন নেয়। এর কারণটা কি? লেখক বলছেন যে আমরা যখন নিজেরা কখন কোনো কিছু শিওর হতে পারি না যে এই খাবারটি ভালো হবে কিনা বা এই প্রোডাক্টটি ভালো হবে কিনা, তখন আমরা চারিপাশে দেখি যে অন্য মানুষ অ্যাকচুয়ালি কি করেছে। সোসাইটি থেকে অন্য মানুষের কমিটমেন্ট, অন্য মানুষের এখানে রেফারেন্স আছে কিনা। তা যদি থাকে, এটা আমার সামনে যদি থাকে, তখন সেটাকে আমরা রিলাই করতে পছন্দ করি। ব্যাপারটা কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন একবার ৭ বার দেখি, দেখার পরে তখন আমরা কিন্তু কোনো কিছু কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারি। এরকম একটা রিসার্চ কিন্তু আমরা পেয়েছি যে, কোনো কিছু যদি আপনি বিক্রি করতে হয়, তাহলে ক্রেতার সামনে অন্তত ৭ বার নিয়ে যান। আর লেখক এখানে বলছেন যে পাবলিক যখন কনফিউজড, ক্রেতা যখন কনফিউজড, তখন আপনি তাকে হেল্প করেন। আপনি বলেন যে, "এটি আমাদের সর্বাধিক বিক্রিত পণ্য।" তখন কাস্টমার আনকনসিয়াসলি আপনার এই কথার উপরে কমিটমেন্ট তৈরি করবে, যে না, তখন সে রিলাই করতে পারবে। হ্যাঁ, সে তখন বাইং ডিসিশন নিতে পারবে। কত পাওয়ারফুল সোশ্যাল প্রুফ। সো আমরা এই সোশ্যাল প্রুফকে ব্যবহার করে আমরা যেকোনো পণ্য বা যেকোনো সেবা আমরা মানুষের কাছে নিয়ে আসতে পারি। যেমনটি রেস্টুরেন্টের যেকোনো খাবার কাস্টমারের কাছে তারা কনভিন্সিং ওয়েতে উপস্থাপন করতে পারে। ইনফ্লুয়েন্স বইতে ৪ নাম্বার প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ লাইকিং। আমরা কি বুঝি প্রিন্সিপাল অফ লাইকিং? প্রথমত আমরা ন্যাচারালি বুঝি যে যদি কেউ আপনাকে পছন্দ করে, ১ম দর্শনে তার কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। তাই না? আর যদি আপনাকে কেউ ১ম দর্শনে পছন্দ না করে, অ্যাকসেপ্টেন্স না দেয়, তাহলে অ্যাকচুয়ালি তার কাছে গিয়ে আপনি যত ভালো প্রোডাক্টই দেন না কেন, সে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে সেই পণ্যটি বা সেই সেবাটি কখনোই গ্রহণ করবে না। এটা হলো আমরা নরমাল সেন্সে বুঝি লাইকিং এর পাওয়ার। লেখক এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েছে, এবং সেই এক্সাম্পলটি ওয়ার্ল্ড গিনেস রেকর্ড অফ বুকে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। একজন ব্যক্তি ১ বছরে ১৩,০০০ এর উপরে গাড়ি সেল করেছে। ভেবে দেখেন, তার মানে মাসে ১,০০০ এর উপরে গাড়ি বিক্রি করলো। কিভাবে সে গাড়ি বিক্রি করলো? সেই ব্যক্তির উপরে গবেষণা চালিয়েছে এবং তার সাথে কথোপকথন করেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে। এবং লেখক দেখতে পাইল যে এই ব্যক্তি তার যত ডেটাবেজ আছে, সে যেটা করত প্রত্যেক মাসে প্রত্যেকের কাছে একটা করে চিঠি লিখত বা একটা কার্ড পাঠাইতো। সেখানে কোনো গ্রিটিংস লেখা থাকতো, হ্যাপি নিউ ইয়ার লেখা থাকতো, অথবা হ্যাপি বার্থডে, অথবা রেলেভেন্ট কোনো ইনফরমেশন, গ্রিটিংস। সেই গ্রিটিংসে সে চিঠির একদম লাস্টে একটি সেন্টেন্স বড় করে লিখতেন, আই লাইক ইউ। আমি আপনাকে পছন্দ করি। খুব বোল্ডলি। এর ফলে দেখা যাচ্ছে যে এই চিঠিটি পাওয়ার পরে অধিকাংশ ক্রেতা তার সাথে একটা কানেকশন ফিল করত, এবং অ্যাজ এ রেজাল্ট তার এই গাড়ি বিক্রি বহু গুণ বেড়ে গিয়েছে। এর কারণ হলো লেখক বলছেন যে আমরা ফ্ল্যাটারি, অর্থাৎ কেউ যখন প্রশংসা করে, প্রেইজ করে, সেটা যদি এক্সেসিভ প্রশংসা করে, তারপরেও আমরা যখন বুঝতে পারি, পয়েন্ট হলো এখানে যে আমি বুঝতে পারছি যে সে আমাকে অতিরিক্ত প্রশংসা করছে। কিন্তু এই জায়গাটাই মানুষ সাইকোলজিক্যালি দুর্বল হয়ে যায়। যখন আমাকে কেউ প্রশংসা করবে, অর্থাৎ ইউ আর রিয়েলি গুড, আই রিয়েলি লাইক ইউ। আমি যদি জানি যে তার কোনো মোটিভ আছে, সে এখানে আমার কাছে কোনো কিছু সেল করতে চাচ্ছে বা কোনো কিছু
তার আমার কাছে প্রয়োজন আছে, তারপরেও সাইকোলজিক্যালি মানুষ সেই ব্যক্তিটির প্রতি এই অ্যাপ্রোচের কারণে ইনক্লাইন থাকে। অর্থাৎ আমরা ভালনারেবল, অর্থাৎ আমরা তার সাথে সম্পর্ক তৈরি করতে পছন্দ করি, তার সাথে ট্রানজ্যাকশন করতে পছন্দ করি। লাইকিং প্রিন্সিপালটা আমরা যদি এপ্লাই করি যেকোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এপ্লাই করতে পারি। সিম্পলি আপনি বলতে পারেন, "থ্যাংক ইউ সো মাচ।" অথবা আপনি আসসালামু আলাইকুমও বলতে পারেন কিন্তু হাসি মুখে। এবং আপনি প্রকাশ করতে পারেন যে আপনি তাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রিশিয়েট করেন, তাকে পছন্দ করেন। তাকে তার সাপোর্টটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেখবেন যে কর্মক্ষেত্রে সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে। এটাকেই বলে the power of liking। এখন সেটাকে ব্যবহার করে আমরা যেমন কর্মক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট আনতে পারি। আমরা যারা ব্যবসায়ে কাজ করি, আমরা যারা বিক্রি প্রফেশনে কাজ করি, আমরা যারা ট্রেইনার, আমরা যারা স্পিকার এবং কোচ, ঠিক তদ্রূপভাবে এই প্রিন্সিপালটা ব্যবহার করার মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে মানুষের যেমন কাছে আসতে পারি এবং সেই মানুষটি ঠিক আমার প্রোডাক্ট এবং সার্ভিস নেওয়ার জন্য সে নিজেই আগ্রহ প্রকাশ করবে এবং সে আমার কাছে আসবে। দিস ইজ রিয়েলি এ পাওয়ারফুল অ্যান্ড গেম চেঞ্জার টু মি। ফিফথ পাওয়ারফুল প্রিন্সিপাল। পাওয়ারফুল প্রিন্সিপাল এই কথাটি আমরা বুঝতে পারছি। লেখক বলছেন অথরিটি। আমি একটু ভিন্নভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই। এরপরে একটা পাওয়ারফুল এক্সাম্পল দিব। আমরা সাধারণত যখন কেউ অসুস্থ হই, আমরা কোন ডাক্তারের কাছে যাব? আমাকে যদি চয়েস দেওয়া হয় এমবিবিএস ডাক্তার ভার্সাস এমবিবিএস অ্যান্ড এফসিপিএস। ফর অ্যান এক্সাম্পল নাক, কান, গলা বিশেষজ্ঞ এফসিপিএস। আপনি কার কাছে যাবেন? সার্টেনলি এমবিবিএস প্লাস এফসিপিএস। ভেরি, ভেরি ইজি কোয়েশ্চেন। এটার এমন কি? কারণটা কি? কারণ আমরা জানি যে, যে ব্যক্তি এফসিপিএস তার এই বিষয়ে আরো এক্সপার্টিজ আছে, দক্ষতা আছে। তার মানে হি ইজ দ্য অথরিটি অফ দিস স্পেস, অফ দিস এরিয়া। অর্থাৎ মানুষ সেই ব্যক্তির কাছে যেতে চায়, তার কাছ থেকেই পরামর্শ নিতে চায়, তার কাছ থেকেই পণ্য কিনতে চায়, যে ওই পণ্যটির ব্যাপারে বা ওই সেবাটির ব্যাপারে এক্সপার্ট। লেখক এখানে একটা পাওয়ারফুল এক্সাম্পল দিয়েছে। এই স্টাডির নাম হলো মিলগ্রাম স্টাডি। এটা খুব ব্রুটাল একটা কেস স্টাডি সেখানে তৈরি হচ্ছে যে, দেখা যাচ্ছে যে এই মিলগ্রাম স্টাডিতে একটা ল্যাব কোট বলা হচ্ছে যে ল্যাব কোট মিনস অথরিটি। যে একজন ব্যক্তিকে অর্ডার করা হয়েছে যে ইলেকট্রিক শক দেবার জন্য কোনো একটা মানুষকে, এবং সেই ইলেকট্রিক শকের কনসিস্টেন্সি অর্থাৎ রেটটা ধীরে, ধীরে বাড়তে থাকবে। তো ইলেকট্রিক শকটা যাকে দেওয়া হচ্ছে, এই শক দেওয়ার মাঝখানে লোকটি বলছে, "প্লিজ স্টপ, I cannot take it. It is so bad for me. মানে I'm getting hurt." এরকম সে তার পেইনটাকে এক্সপ্রেস করছে। কিন্তু যেই ব্যক্তি ইলেকট্রিক শকটা দিচ্ছে সে শোনার পরেও 2/3 বলছে যে 2/3 তারা ইলেকট্রিক শক দেওয়াটাকে কন্টিনিউ করে গিয়েছে। ডেসপাইট যে সেই ব্যক্তি বুঝতে পারছে যে এই কাজটা আমার জন্য ঠিক হচ্ছে না। লেখক এখানে অবজারভেশনেও লিখেছেন, তার নোট দিয়েছেন, সেটি হলো যে যখন কেউ অথরিটি আমাকে দেয় যে আপনি এই কাজটা করেন, তখন আমরা প্রকারান্তরে ওই ব্যক্তিটিকেই ধারণ করে নিজের ভিতরে। তার অর্থ হলো যে তখন আমার ভিতরে যে মোরালিটি, ন্যায় নীতিকতা, এই মোরালিটি বা এই জায়গাটাতে যদি আমরা এগ্রি নাও করি, কিন্তু আমাকে যে বলা হয়েছে, যে ব্যক্তি আমাকে এই অর্ডারটা দিয়েছে, যে আদেশ দিয়েছে, আমরা সেই ব্যক্তির সেই আদেশটাকেই ধারণ করে আমরা নিজেদের ভ্যালু আমি পছন্দ করি বা নাই করি, বিকজ অফ দ্য অথরিটি আমরা তখন সেই কাজটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমরা আমাদের সোসাইটিতে দেখেছি যে আমাদের চারিপাশে আমরা দেখি ন্যায় বিচার বা সেখানে সমাজ আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি, বিভিন্নভাবে নিগৃহীত বা নিপীড়িত হচ্ছি। রাষ্ট্রীয়ভাবে হতে পারে, পলিটিক্যালি হতে পারে, সামাজিকভাবে হতে পারে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটার সাথে আমরা মিল পাই যে অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে, যে মানুষগুলা এই, এই ধরনের কাজের সাথে জড়িত, তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা উপরের কোনো ব্যক্তির অর্ডারটাকে এক্সিকিউট করছে। অর্থাৎ এই যে অথরিটি প্রিন্সিপাল, এটা একেবারেই মিলে যায় আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের সাথে। এর কারণটা কি? লেখক সেটা বলেছেন যে সাইকোলজিক্যালি মানুষ পছন্দ করে যে কোনো উপরের কোনো অর্ডারটাকে এক্সিকিউট করার জন্য। যদিও সেটা তার ভ্যালুর সাথে না যায় এবং যদিও সে পছন্দ করছে না, বিকজ দিস ইজ কামিং ফ্রম দ্য অথরিটি। মানুষ এটাকে গ্রহণ করে খুব সহজেই। সো আমরা এই অথরিটি প্রিন্সিপালটাকে আমরা যদি আমাদের
ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে নাম্বার 1, যে আমরা ওই যে জ্যাক অফ অল ট্রেড না হয়ে আমরা কোনো একটি বিষয়ে আমরা মাস্টার হওয়ার চেষ্টা করব। অর্থাৎ কোনো একটি বিষয়ে গভীরে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি ওই বিষয়টির উপরে এক্সপার্ট হব, আমি ওই বিষয়ের উপরে অথরিটি হব। তাহলে যেটা হবে যে মার্কেট প্লেসে আমার গ্রহণযোগ্যতা বাড়বে। ঠিক তদ্রূপ আপনি ১০০ টি প্রোডাক্ট চিন্তা না করে আপনি ১ টি বা ২ টি বা ৩ টি পণ্য, দ্য পাওয়ার অফ 3 এরকম চিন্তা করতে পারেন। তাহলে যেটা হবে যে আপনি ওই বিষয়টির উপরে অথরিটি হবেন। তাহলে এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমরা এভারেজ বা মিডিওকার থেকে আমরা কিন্তু একদম টপ লেভেলে যেতে পারি। অর্থাৎ এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবো ইউজিং দ্য ফর্মুলা অফ অথরিটি। চলুন আমরা সেটাকে ব্যবহার করি আমরা আমাদের ক্যারিয়ার এবং লাইফটাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। নাম্বার 6 পয়েন্ট, দি পাওয়ার অফ স্কেয়ারসিটি। স্কেয়ারসিটির অর্থ হলো যে কোনো কিছু স্বল্পতা আছে। অর্থাৎ কোনো কিছু সামনে পাওয়া যাবে না অথবা অথবা কোনো কিছু লিমিটেড। এই যে লেখা থাকে না যে লিমিটেড ভার্সন, অনেক সময় গাড়ির ক্ষেত্রে লেখা থাকে যে 40th অ্যানিভার্সারি, 20th অ্যানিভার্সারি, স্পেশাল এডিশন। এগুলাকে মিন করা হয় যে এই সংখ্যাটি, এই জিনিসটি সবার জন্য না। এটা খুব লিমিটেড। তখন যেটা হয় যে এই জিনিসটির আকর্ষণ মানুষের কাছে অনেক বেশি পরিমাণে অ্যাপিলিং হয়। লেখক একটি এক্সাম্পল দিয়েছে। সেই এক্সাম্পল হলো হোলসেল বিফ ইম্পোর্টারের ৩ টি এক্সাম্পল দিয়েছে। ১ম এক্সাম্পলে যে হোলসেল বিফ ইম্পোর্টার কাস্টমারের কাছে উনি নরমালি পিচ করছেন। নরমাল পিচ হলো যে আমাদের আমাদের হোলসেল মার্কেট, আমরা হোলসেল বিফ এটা সেল করি এবং এটার দাম এটা। এটা হলো নরমাল সেলস পিচ। স্টেপ নাম্বার 1। লেখক এটাকে প্রমাণ করছেন স্টেপ 2 এবং স্টেপ 3 এর মাধ্যমে এই স্কারসিটি ফর্মুলা দিয়ে। এবার নরমাল সেলস পিচের সাথে লেখক শুধু আরেকটি শব্দটি জুড়ে দিচ্ছেন, সেটা হলো যে আগামী মাসে সাপ্লাই সংকটের সম্ভাবনা আছে। এবং শুধুমাত্র এই সেন্টেন্সটুকু জুড়ে দেবার কারণে লেখক মেনশন করছেন, রবার্ট শিয়ালদিনি মেনশন করছেন, সেলস ডাবল হয়ে গেছে। অর্থাৎ 200% সেলস গ্রোথ হয়েছে। বিকজ অফ দি স্কেরসিটি। থাকবে কি থাকবে না, পাবো কি পাবো না, তাহলে আমার কি হবে? স্টেপ নাম্বার 3 লেখক যেটা বলছেন যে নরমাল সেলস পিচ প্লাস স্কেরসিটি। এবার 3rd যে কথাটুকু বলছেন, এটা আমার কনফিডেনশিয়াল পাওয়া থেকে সোর্স। অর্থাৎ আমি আপনাকে কনফিডেনশিয়ালি বলছি যে এই কনফিডেনশিয়াল সোর্স থেকে আমি ইনফরমেশন পেয়েছি আগামী মাস থেকে সাপ্লাইটার সংকট হবে। এই সাপ্লাই সংকটের পাশাপাশি যে কনফিডেনশিয়াল সোর্স, কনফিডেনশিয়ালিটি, এটাকে যখন লেখক মেনশন করছে, ওই বিফ সেল গেস হোয়াট কতটুকু বেড়েছে? লেখক বলছে 600%, অর্থাৎ ৬ গুণ বেশি বেড়েছে। খেয়াল করে দেখুন যে একটা তো হলো যে স্কেরসিটি, যেই কারণে সেল ডাবল হয়েছে। কিন্তু স্কেরসিটির সাথে কনফিডেনশিয়ালিটি এবং একটা প্রাইভেট সোর্স, অর্থাৎ সেখানে একটা পার্সোনালিটি, একটা পার্সোনাল কানেকশন যুক্ত করেছে যে আমি আপনাকে কনফিডেনশিয়ালি বলছি। এটা আমি গুরুত্বপূর্ণ সোর্স থেকে বা আমি ইনফরমেশনটা পেয়েছি। আমি আপনার সাথে শেয়ার করছি। 6 টাইমস সেলস বেড়ে গিয়েছে। তো লেখক এটাকে বলছে যে দিস ইস দ্য পাওয়ার অফ স্কেরসিটি। মানুষ যখন ধরে নেয় যে এই জিনিসটা পাওয়া যাবে না, এই জিনিসের সংকট তৈরি হবে। আপনার কি মনে পড়ে যে করোনার সময় আমরা সবাই কি করেছিলাম? একটু খেয়াল করেন তো, খুব বেশি দূরের কথা নয়। এই যে লিকুইড সোপ, হ্যান্ড ওয়াশ, তাই না? স্যানিটাইজার, আমরা সব জায়গায় মার্কেট আউট। ইভেন আমরা যে মুখে মাস্ক ব্যবহার করি, মাস্ক মার্কেট থেকে আউট। সো ৳১০ র মাস্ক তখন ৳১০০ য় বিক্রি হয়েছে। মানুষ লিকুইড হ্যান্ড সোপ একটি জায়গায় ১০ টি কিনেছে এবং তারা কত বেশি কিনতে পারে সে কম্পিটিশন লাগিয়ে দিয়েছে। ঠিক তদ্রূপ এই যে সামনে রমজান আসতেছে, আমরা সবাই দেখব এই বিহেভিয়ারটার একটা রেপুটেশন। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে যদি কেউ মনে করে যে মার্কেটে ছোলার সংকট তৈরি হবে, দেখবেন যে সবাই আগেভাগে গিয়ে ৫ কেজি ছোলা কিনে আনবে। যে ৫ কেজি কিনতো সে ১০ কেজি কিনে আনবে। যদি কেউ মনে করে মার্কেটে বেগুন পাওয়া যাবে না, যেটা হয় আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে ইম্পোর্টাররা, ডিস্ট্রিবিউটররা এবং এই পলিসি এপ্লাই করেই আমাদেরকে সবাইকে মার্কেটমুখী করে। আমরা পেঁয়াজ কিনছি দ্রুত গতিতে, আমরা চিনি কিনছি, আমরা ছোলা কিনছি, আমরা চিনি কিনছি। অনলি উম তারা আমাদের উপরে এই সাইকোলজিটা এপ্লাই করছে, সংকট তৈরি হবে, কৃত্রিম সংকট। এটা কত পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। কিন্তু এটাকে আমরা বলছি, লেখক বলছে যে
নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটা কখনোই আমাদের জন্য কাম্য না। দিস ইজ গ্রেটলি ডিসকারেজড। আমরা কখনোই এই স্কেরসিটিটাকে আর্টিফিশিয়ালি ইনফ্লেট করব না, আর্টিফিশিয়ালি বাড়াবো না, যে মিথ্যা কথা বলব না। তাহলে কিন্তু এথিক্যাল মার্কেটিং হবে না এবং সেটা মিথ্যা এবং সেটা হারাম হবে। সেটা সম্পূর্ণ ইসলামে যেমন হারাম, ঠিক তদ্রূপ লেখক এটিকেও বলছে এটা ডিজায়ার্ড নয়। ইভেন এনি কনটেক্সট, এনি সিচুয়েশন, মানুষকে মিথ্যা কথা বলা এটা হলো প্ররোচিত করা, এটা ধোঁকা দেওয়ার শামিল। সো এটাকে আমরা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, জেনুইনলি সাপ্লাই সংকট, জেনুইনলি আমাদের এই প্রোডাক্টের উপরে মানুষের এত বেশি চাহিদা কিন্তু যোগান নাই। এই সত্যি কথাটি বলে আপনি আপনার কাস্টমারকে ইনফ্যাক্ট হেল্প করছেন। আমরা সবাই দেখি বর্ষার মৌসুমে কাঁচা মরিচের দাম দ্বিগুণ, ৩ গুণ, ৳৪০০ পর্যন্ত চলে যায়। কেন? কাঁচা মরিচের যোগান নাই। চাহিদার তুলনায় যোগানের একটা ঘাটতি তৈরি হয়। যেই কারণে দাম বেড়ে যায়। মানুষের ভিতরে ডিমান্ড তৈরি হয়। সো সেটা কিন্তু ন্যাচারাল একটা স্কারসিটি। আর লেখক এখানে বলছে যে যদি কোনো সাপ্লাইয়ের সংকট থাকে আপনি কাস্টমারকে ইনফর্ম করতে পারেন। তাহলে আপনার যেমন সেলটা বাড়বে, ঠিক তদ্রূপ যদি আপনি কোনো সার্ভিস সেল করেন, ঠিক সিমিলারলি পজিটিভ ভাবেও আপনি এই স্কেরসিটি ফর্মুলাকে ব্যবহার করে মানুষকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারবেন। অলরাইট, সো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দ্য ইনফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ পারসুয়েশন, এই বইটা, এটার 7th প্রিন্সিপাল, অর্থাৎ লেখক তার লেটার এডিশনে অ্যাড করেছেন এই পাওয়ারফুল প্রিন্সিপাল, যেটাকে বলছে যে ইউনিটি। ইউনিটি মানে হলো যে মানুষ, আমরা সবাই জানি দলগতভাবে মানুষ থাকতে পছন্দ করে। মানুষ সামাজিক জীব। সো ইউনিটি বলতে লেখক এখানে বোঝাচ্ছেন যে ওয়ান, অর্থাৎ মি ভার্সেস উই। যখন আমরা কোনো কিছু আমাদের আলোচনার মাধ্যমে বা আমাদের কথোপকথনের মাধ্যমে যখন আমি শব্দটা ব্যবহার করি এবং সেই জায়গাটায় আমি বাদ দিয়ে যখন আমরা ব্যবহার করি, সেটা কিভাবে মানুষকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, অথবা সেই ব্যাপারটির প্রতি ট্রাস্ট তৈরি করতে। একটি পাওয়ারফুল এক্সাম্পল দিয়েছে ওয়ারেন বাফেটের। ওয়ারেন বাফেট যে কাজটা করতেন, যে তার ইনভেস্টরদেরকে যখন চিঠি লিখতেন বছর শেষে, তখন সে এই একটি কথা লিখতেন যে, "আমাদের ব্যবসায়ের গ্রোথ যেটি আমি আমার পরিবারের কাছে এভাবে শেয়ার করব।" খেয়াল করুন যে আমাদের ব্যবসায়ের যে প্রোগ্রেস, যে গ্রোথ আমি আমার পরিবারের কাছে এভাবে শেয়ার করব। তারপরে সে স্টোরিটা লেখে যে, কি গ্রোথ হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট এ পাওয়ারফুল সাইকোলজি। ১ম এ সে বলছে যে আমাদের, এরপরে সে বলছে যে আমার পরিবার, অর্থাৎ নিকট মানুষের কাছে আমি এভাবে শেয়ার করতে চাই। সে ইনফ্যাক্ট শেয়ার হোল্ডারদেরকে সে তার পরিবারের অংশ হিসেবে বিবেচনা করছে। যে আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে মানুষ ইউনিটিতে পছন্দ করে। এখানে উনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়েছে, সেটা হলো যে ইউনিটি অফ কো-ক্রিয়েশন, অর্থাৎ একসাথে তৈরি করার যে পাওয়ার, এর সাইকোলজিটা কি? এই এটার সাইকোলজি বলতে উনি একটি এক্সাম্পল দিয়েছে যে, উনি যখন কারো কাছে ওপিনিয়ন চাই, আমরা যখন কারো কাছে ওপিনিয়ন চাই, এটা কো-ক্রিয়েশন না। লেখক বলছেন যে, পাওয়ার অফ কো-ক্রিয়েশন এর এক্সাম্পল হলো ওপিনিয়ন চাওয়া থেকে আমরা যদি শব্দটা চেঞ্জ করে বলি, আমাকে অ্যাডভাইস করতে পারেন হাউ আই ক্যান বি বেটার, অথবা কুড ইউ অ্যাডভাইস মি হাউ আই কুড ডু বেটার। দেখা যাচ্ছে যে এই যে অ্যাডভাইস, এটাকে বলা হচ্ছে কো-ক্রিয়েশন, আর ওপিনিয়ন যেটা বলা হচ্ছে যে এটা আমার পার্সোনাল ইন্ডিভিজুয়াল থট। তো লেখক বলছে যে দ্য পাওয়ার অফ কো-ক্রিয়েশন, এই যে অ্যাডভাইস যখন আমরা কারো কাছে সিক করছি, তখন সে মনে প্রাণে বিশ্বাস করছে যে I am advising to create the result together. So আপনি বা আমি যদি এই ফর্মুলাটাকে ব্যবহার করি যে how can we unite people, how can we co-create, অর্থাৎ মানুষকে ইন্ডিভিজুয়াল ভাবে চিন্তা না করে তাকে আমি যে প্রোডাক্ট দিব বা যে সার্ভিস দেব, আমরা যদি বলি আমি আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি সিদ্ধান্তটা এভাবে নিতাম। অর্থাৎ আমি তাকে আমার জায়গায় নিয়ে আসলাম। অর্থাৎ co-create করলাম এবং তখন যেটা হয় যে সে আমার প্রতি বিশ্বাসটা আরো পজিটিভলি ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সড হয়। ভার্সাস আমি যদি বলি আপনি এটা করতে পারেন। সো দিস ইজ মাই ওপিনিয়ন। তখন ব্যাপারটা কিন্তু সে পজিটিভলি
নিবে না। তো এই যে ইউনিটি, অর্থাৎ আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা জিততে পারি ভার্সাস আমি জিততে পারি, এটা কিন্তু আমি আর একতাবদ্ধ হয়ে আমরা যদি জিতি, তাহলে আমরা সবাই এখান থেকে বেনিফিটেড হব। সেটা প্রোডাক্ট হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, সোশ্যাল কোনো কজ হতে পারে বা যে কোনো মুভমেন্ট হতে পারে। আমরা দেখেছি যে আমরা যখনই কোনো মুভমেন্টে আমার একার কারণ থেকে, যেমন আমরা দেখেছি যে আমাদের দেশে একটা মুভমেন্ট হয়েছে, যে এই মুভমেন্টের কারণ ছিল যে আমরা কেউ বঞ্চিত হচ্ছি। সেই এই বঞ্চনা ইন্ডিভিজুয়াল থেকে যখন সেটাকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি সামাজিকভাবে, যে এটা আমরা সবাই বঞ্চিত হচ্ছি অ্যাজ এ রেজাল্ট, তখন সেই মুভমেন্টটাকে মানুষ কিন্তু গ্রহণ করেছে। এটা হলো ওই এক্সাম্পল, দি প্রিন্সিপালস অফ ইউনিটি, অর্থাৎ টুগেদার আমরা সবাই সাফারার হব। আজকে না হোক কালকে সাফারার হচ্ছি। সো মানুষ তখন সেটাকে গ্রহণ করে, সেটাকে ওন করে এবং সেইটার কারণে মানুষ ইনফ্লুয়েন্সড হয়। আপনি যেটা বলছেন সেটা সে গ্রহণ করছে। তো এই ৭ টি প্রিন্সিপালকে যদি আমরা সবাই এপ্লাই করতে পারি আমাদের ক্যারিয়ার, আমাদের সোশ্যাল লাইফ অথবা আমাদের বিজনেস এবং আমাদের ফ্যামিলি লাইফ, যেকোনো অ্যাসপেক্টে আমরা যদি চিন্তা করি, পজিটিভ ইনফ্লুয়েন্স করার মাধ্যমে আমরা আমাদের মতামতকে এস্টাবলিশ করতে পারবো। যেমন আমরা তখন ঠিক তদ্রূপ প্রোডাক্ট এবং সার্ভিসটাকে সেল করতে পারবো। আমরা যারা বিজনেস করি আমাদের বিজনেসকে পজিটিভভাবে ইনফ্লুয়েন্স করতে পারবো। আমরা যারা বিজনেস করার কথা চিন্তা করছি, আমরা অনেক সময় পিচিং করি। সো ফর অ্যান এক্সাম্পল, সেই পিচ করার ক্ষেত্রেও এই ৭ টি ফর্মুলাকে ব্যবহার করে যে আমরা ইনভেস্টমেন্টও আনতে পারবো। ইন্ডিভিজুয়ালি যখন আমরা সেটাকে ব্যবহার করতে পারি, আমরা সামষ্টিকগতভাবেও আমরা সবাইকে এই ইনফ্লুয়েন্স করতে রবার্ট শিয়ালদিনের এ পাওয়ারফুল 7 প্রিন্সিপলসটাকে আমরা ব্যবহার করতে পারি। ভেরি পাওয়ারফুল বুক। আমরা যারা বিক্রয় প্রফেশনে আছি, আমরা যারা ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আছি, আমরা যারা শিক্ষকতা করি অথবা আমরা যারা কনসাল্টিং করি, আমরা যারা ট্রেনিং করি, আমরা যারা ডাক্তার, আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা যারা লয়ার, আমি জেনে শুনে বলছি এই প্রত্যেকটা মানুষের জন্য আসলে এই বইটা, দ্য 7 প্রিন্সিপলস টু ইনফ্লুয়েন্স এনি হিউম্যান বিং টু ডিসাইড the way you want them to decide, is a marvelous weapon, but that has to be used, অর্থাৎ সেটাকে আমাদেরকে পজিটিভলি ব্যবহার করতে হবে পজিটিভ আউটকামের জন্য, তাহলে আমাদের সোসাইটি সুন্দর হবে। টুগেদার উই ক্যান বিল্ড এ পাওয়ারফুল সোসাইটি থ্রু পজিটিভ ইনফ্লুয়েন্স। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এই বইটি রকমারি থেকে অর্ডার করুন। এই বইটির ৭টি লেসন নিজেদের উপর অ্যাপ্লাই করুন, আপনার লাইফ সার্টেনলি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ।